হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রোস ম্যাথে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমরা মাধ্যমিকের যে অ্যাক্টিভিটি রয়েছে স্কুল থেকে দিয়েছে তার সেকেন্ড পার্টের সম্পর্কে শিখি এবং অঙ্কগুলো করে ফেলি, বুঝে অঙ্ক করি। ঠিক আছে, শুধু মুখস্থ করে এবং দেখে দেখে নয়, বুঝে অঙ্কগুলো করি। চলো, 1 নম্বর কি বলেছি দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত? ঠিক আছে, এইবার দেখো, এটা সাধারণত আমরা বুঝে গেছি যে সরল সুদের অঙ্ক, তাই তো? সরল সুদ যেহেতু বলেছে তাহলে সরল সুদের অঙ্ক। এবার বলো, সরল সুদের সূত্র কি আমরা জানি? আমরা জানি, সেটা কি? I = PTR/100, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই সরল সুদের অঙ্ক শুধু এই একটা সূত্র দিয়ে সব অঙ্ক কমপ্লিট করে ফেলতে পারি, তাই তো? আমরা শিখেছি এর আগে। তাহলে এই যে I = PTR/100, এখানে I মানে কি? I মানে সুদের কি পরিমাণ, আর P মানে আসল, T মানে সময়, R মানে সুদের হার। তাহলে এখানে একটা জিনিস দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে, তাহলে এখানে সুদের হার ঠিক আমাদের যা যা বলে দিয়েছে আমরা তাই তাই লিখে নিই। ঠিক আছে, সুদের হার, সুদের হার কি বলেছে? 8%, 8%, কোনো প্রবলেম নেই। হারে কোনো মূলধনের n বছরে, তাহলে সময় কত বলে দিয়েছে? সময় n বছর বলে দিয়েছে। এখানে যদি আমরা r ধরে নিই, এটা যদি t ধরে নিই, t = n, r = 8%। ঠিক আছে, আর কি বলেছে? মোট সুদ I, সুদের পরিমাণ, সুদের পরিমাণ কি? I মানে বলে দিয়েছে, সেটা কি? PNR/25। আরেকটা কি? আসল। আসল কি আমরা জানি? জানি না। তাহলে আসল আমরা ধরে নিচ্ছি কি? P। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি P। তাহলে এই যে সূত্র ছিল, এখানে এর মানগুলো পাঠিয়ে দিলে হয় না? নিশ্চয়ই হয়। এই যে আয়ের মান কত? আয়ের মান PNR/25। ঠিক আছে, এবার দেখো, ঠিক এই যে পিটা রয়েছে সেটা কিন্তু সুদের পরিমাণের পি, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সুদের পরিমাণের পি। তাহলে এই যে পিটা রয়েছে আর এপাশে যে সূত্রের যে পিটা রয়েছে সেটা কিন্তু আসল, সেটা কি? আসল। তাহলে আসল কত? আসল আমাদের বের করতে হবে, তাই তো? তাহলে এখানে P = জিজ্ঞাসার চিহ্ন, তাহলে এই ঠিক এই P এর জায়গা P, এই Pটা আমরা বের করব। T এর জায়গায় কত? T এর মান আমরা দেখেছি N গুণ N, আর R এর মান Rই রয়েছে /100। ওকে, এবার দেখো 25, 4 25 কাটতে পারি তো? নিশ্চয়ই পারি। আর কিছু? এই যে ঠিক আমাদের কিন্তু এই পিটা বের করতে হবে। ঠিক আছে, এই পিটা বের করতে হবে, এই পি নয়, এই পিটা বের করতে হবে। তাহলে এই পি যে রয়েছে সেটা স্থির থাকুক। তাহলে এই পি সমান সমান কি দেখা যাক? পি সমান সমান এই 4টাই পাশে এসে গুণ হবে 4PNR বাই এই এনআরটা নিচে চলে আসলো, NR, এনআর কেটে গেল। তাহলে পি সমান সমান 4P। এটা কি উত্তরে আছে? দেখো তো, 4P কোথাও আছে? এই যে 4P। তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এটা। বুঝতে পেরেছো অঙ্কটা? ঠিক আছে, মাথায় রাখতে হবে। এখানে কিন্তু সব গোলমাল করে ফেলবে, এই পিপি কেটে দেবে। পি কাটলে কিন্তু হবে না, এখানে কিন্তু আমি সব কেটে দিতে পারতাম, কিন্তু এখানে কাটলাম না তোমাদের দেখানোর জন্য যে আমার কিন্তু বের করতে হবে এই পিটা। তার এই পাশে দেখো PNR, এখানেও PNR, দুটো কেটে দিলে তো আমার আর কিছু থাকছেই না হাতে। তাহলে পরে আমার এই ইকুয়েশনটা করে কী লাভ হলো? কোনো লাভ হলো না। ওই লাভ যাতে হয় ওই কারণে আমাদের বের করতে হবে কি? সেই আসলটা। তাহলে মূলধনটা বের করতে হবে। তাহলে মূলধন যেহেতু বের করতে হবে, এটাকে আমি পি ধরে নিয়েছি, তাহলে এই পিটাই আমার বের করতে হবে। ওকে, বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখা যাক। দেখো 2 নম্বর কি বলেছে? বলেছে দুটি লম্ব বৃত্তাকার চোঙ মানে বোঝো তো? পাইপ, দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2। উচ্চতার অনুপাত বলো তো? আমরা চোঙ ছবি আঁকতে পারি তো? আমি হয়তো ছবিটা ভালো আঁকতে পারছি না, তোমরা একটু সুন্দর করে এঁকো। ওকে, যারা খুব ভালো ছবি আঁকতে পারো তারা নিশ্চয়ই এঁকে ফেলো। তাহলে বলো
তাহলে এই যে যে চোঙ, ঠিক এটা কিন্তু পাইপ, দেখো পাইপের মতো তো লাগছে, ও ঠিক অল্প স্বল্প লাগলেই হবে। এই যে নিচের বৃত্ত, এই বৃত্তের এই যে যে এটা তো কি, এটা ব্যাসার্ধ আর, এটা কি ব্যাসার্ধ আর, এটা কি হাইট এইচ, তাই তো এখানেও তো সেম। তাহলে এবার আমাদের কোশ্চেন কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার চোঙ, এই যে লম্ববৃত্তাকার চোঙ আমরা এঁকে ফেলেছি, উচ্চতার অনুপাত 1:2। এবার বলো উচ্চতা কি এইচ, এটাও এটা বড় হাতের ক্যাপিটাল এইচ ধরি, তাহলে এই উচ্চতার অনুপাত এটা বলেছে 1, এটা বলেছে 2, তাই তো এটা 1 বলেছে, এটা 2 বলেছে। তারপরে কি ভূমির পরিধির অনুপাত, এই যে যে ভূমি, এই ভূমির যে এই যে যে পরিধি, এই গোল পুরো গোলটার অনুপাত বলে দিয়েছে 3:4, এটা বলে দিয়েছে তো 3:4। তাহলে তোমরা একটা জিনিস বলো তো, পরিধির সূত্র কি, পরিধির সূত্র হচ্ছে বৃত্তের পরিধি তো এটা, তাহলে এই সম্পূর্ণ বৃত্তের পরিধি হচ্ছে 2πr, 2πr তো, তাহলে বলো এই পাশেও তো 2πr হবে, 2π, আমরা এটা ক্যাপিটাল আর ধরতে পারি তো, ক্যাপিটাল আর ধরি, ঠিক আছে, দুটো আলাদা যেহেতু। এবার 2πr 2πr পরিধির সূত্র, কিন্তু পরিধির আবার বলেছে কি এই দুটো হচ্ছে 3:4 অনুপাতটা, এই দুজনের অনুপাত 3:4 সঙ্গে সমান, ঠিক আছে করে দিয়েছি। এবার 2π কেটে গেল, অনুপাত যেহেতু রয়েছে, তাহলে r ইকুয়াল টু 3:4। তাহলে দেখো এখান থেকে আমরা ব্যাসার্ধ কী পেলাম, ব্যাসার্ধ 3 পেলাম, 4 পেলাম, ওকে। আর হাইট তো বলেই দিয়েছে। এইবার আমাদের কি বলে, তাদের আয়তনের অনুপাত, আয়তন কত বলো তো, আয়তন এই যে চোঙটা রয়েছে, চোঙের আয়তনের সূত্র কি জানো তোমরা, তোমরা জানো, আমি গ্যারান্টি বলছি তোমরা জানো, সেটা কি দেখি আমরা। এবার বলো তো আয়তন মানে কি, ভেতরের যে কতখানি জায়গা আছে, তাই তো কতখানি জায়গা আছে সেটাকে, তার জন্য কি এই যদি শুধু বৃত্ত ধরি, বৃত্তর ভেতরের জায়গাটাকে πr² বলে, ওকে, তার সঙ্গে হাইট গুণ করে দিলে হয়ে যাচ্ছে এটাই। এবং এদের আবার অনুপাত বের করতে বলেছে, তাহলে দুটোই যদি আমি এটা ধরি পাই ক্যাপিটাল R² আর ক্যাপিটাল কি এইচ, এই যে ক্যাপিটাল এইচ ধরেছিলাম, ওকে। তাহলে বলো এই যে পাই কাটলো, এই আরের জায়গা কত আছে 3, তার মানে 3-3 স্কোয়ার, এইচের জায়গা কত আছে 1:2, পাই তো কেটে গেছে, আর ক্যাপিটাল আর মানে 4 স্কোয়ার ইন্টু এইচ বলতে এখানে 2 রয়েছে, তাহলে 3×3 = 9, H2 4×4 = 16, 16×2 = 32, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তা এই যে ছোট্ট আমরা ক্যালকুলেশন করে অ্যান্সার বের করে ফেললাম। এবার আমরা দেখি বড়ভাবে কীভাবে উত্তর করব। আমরা ধরি বৃত্ত দুটির উচ্চতা যথাক্রমে কত, যথাক্রমে এইচ এবং 2h, এটা বোঝানোর জন্য বললাম। এবার আমরা অনুপাত, যেহেতু অনুপাত বলে দিচ্ছি, আর অনুপাতে আমরা জানি ভাঙলে পরে একই সংখ্যা দিয়ে, একই চল সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাহলে আমরা এইচ দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে দুটো বৃত্তের উচ্চতা কত, একটা এইচ আর একটা 2h, ওকে। অতএব এদের কি, এদের অতএব এদের নয়, বৃত্ত দুটির, এখানে না আমি একটু ভুল বলেছি, এই বৃত্ত দুটির নয়, এখানে হচ্ছে চোঙ, কি চোঙ দুটির উচ্চতার যথাক্রমে এত এবং এত, ওকে। চোঙ দুটির উচ্চতা কিন্তু এটা মাথায় রাখবে। এইবার আমি ধরি বৃত্তের পরিধির অনুপাত। এবার বৃত্ত দুটির পরিধি অনুপাত বলো, পরিধির অনুপাত কত তুমি জানো? তার আগে আমরা ধরি বৃত্ত দুটির, বলো তো কি ধরবে, বৃত্ত দুটির ব্যাসার্ধ সমান সমান স্মল আর এবং ক্যাপিটাল আর, ধরবে তো, ধরে নিলে। এইবার বলো পরিধির অনুপাত কত হবে, পরিধির সূত্র কি 2πr,
একটা ছোট হাতের 2 পাই আর আমরা একবারে করছি কিন্তু বৃত্ত পরিধির অনুপাত বলে দিচ্ছি, তাহলে 2 পাই ক্যাপিটাল আর। তাহলে এটাই তো, তাহলে এখান থেকে আমি যদি সমান সমান কেটে দিই, ছোট হাতের আর অনুপাত ক্যাপিটালের আর। ওকে, এবার বলো প্রশ্ন মতে কি বইতে বলে দিয়েছে, প্রশ্ন মতে এই ছোট হাতের আর ক্যাপিটাল আর এই দুটোর অনুপাত সমান হবে কার সঙ্গে, বললে বইতে বলে দিয়েছে 3:4 এর সঙ্গে। কি তাই তো? তাহলে এটার সঙ্গে এটা সমান, তাহলে এখান থেকে আমার আর ক্যাপিটাল আর পেয়ে গেলাম। অতএব ঠিক এইবার আমাদের কি চাই, এইবার আমাদের চাই এই যে চোঙ রয়েছে এই চোঙটির আয়তনের অনুপাত। তাহলে আমরা একবারে করতে পারি তো, অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত। এবার বলো আয়তনের সূত্র কি জানো? আয়তনের সূত্র এই যে আগে শিখিয়েছিলাম, পাই আর স্কোয়ার এইচ, আরেকটা পাই আর ক্যাপিটাল আর স্কোয়ার, এটাকে অন্য ধরে নিই এইচ, একই আপাতত একই রাখি, তখন এই যে এখানে যে মানগুলো আছে সেই মানটা পাঠিয়ে দেবো আমরা। ওকে, এবার বলো পাই 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 কেটে গেলো দুপাশ থেকে, ছোট হাতের আর মানে কত 3, তাহলে 3 মাল্টিপ্লাই এইচ বলতে প্রথমে কিন্তু এইচই ছিল, কিন্তু পরেরটার উচ্চতা কিন্তু 2h হয়ে গেল, তাহলে এখানে গিয়ে 4 তার হোল স্কোয়ার মাল্টিপ্লাই 2h তার 2h, তাই তো হয়ে গেল। এবার বলো 3 × 9 গুণ h অনুপাত 4 × 16 গুণ 2h। এবার এইচ কেটে গেল, আবার এখান থেকে পেলো 9:16 2 32। এই যে আমাদের উত্তর বেরিয়ে গেল। কি বুঝতে পেরেছো তো? ওকে, এই অঙ্কটা কিন্তু আরও অন্যভাবে করা যায়, একটু বড় হয়ে যাবে তখন, এটা কিন্তু আমি একটু শর্টে তোমাদের বুঝিয়ে দিলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। পরের কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেন বলেছে একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। তাহলে একটি বৃত্ত, তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে ফেলি, একটা বৃত্ত, তাই তো? এই বৃত্তের একটা কেন্দ্র তো লাগবেই, ঠিক আছে থাকলো। এবার কি বলেছে, একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং বিসি পরস্পর লম্ব। তাহলে পরস্পর লম্ব মানে বোঝো, লম্ব মানে হচ্ছে এটা, এই যে নিচের ভূমিটা এই উপরেরটার সঙ্গে লম্ব, তার মানে এটা সবসময় 90 ডিগ্রি কোণ হবে। লম্ব মানে 90 ডিগ্রি কোণ হতেই হবে। ওকে, বোঝা গেল? এটা মানে লম্ব মানে 90 ডিগ্রি কোণ। তারপরে কি বলেছি, এবি ইকুয়াল টু এই যে এবি যে জ্যা আছে এবি এবং এসি, এই দুটো জ্যায়ের মান বলে দিয়েছে। তাহলে কি বের করতে বলেছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে, ব্যাসার্ধ চেয়েছে। এবার বলো তো দুটি জ্যা কি বলেছে, একটা বলেছে এবি আর একটা এসি পরস্পর লম্ব বলেছে, লম্ব মানে 90 ডিগ্রি হতে পারে, জ্যা বলেছে। তাহলে পরস্পর লম্ব হতে গেলে কিভাবে হতে হবে দেখি, আমরা যদি এটা এই যে ঠিক আমরা এটাকে কি ধরতে পারি, এটাকে এ বি, এটা এ বি ধরতে পারি, ঠিক আছে। আরেকটা কি ধরতে পারি, এ সি ধরলাম। ওকে, এটা ধরলাম। এইবার দেখো তো এই যে সরলরেখাটা এখানে এসে মিক্স হতে পারে, এটা আর কি সরলরেখা হবে, ঠিক আছে। আমার ছবিটা একটু ভালো হয়নি, এটা একদম সোজা হবে, স্ট্রেট লাইন হবে। কেন হবে, আমরা এর আগে যখন প্রথম পাঠে শিখেছিলাম মনে করো যে একটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যে সরলরেখাটা যায়, তার মানে এটা কি, এটা হচ্ছে ব্যাস। এই ব্যাসকে কেন্দ্র করে যদি একটা ত্রিভুজ অঙ্কন করা হয়, কি একটা ত্রিভুজ অঙ্কন করা হয়, তাহলে এই ব্যাসের বিপরীতে, মানে এই ব্যাস যে বাহুটা আছে তার বিপরীতে যে কোণটা থাকবে সেই কোণটা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। সে যেইভাবেই তুমি ত্রিভুজটা অঙ্কন করো না কেন,
যেভাবেই করো না কেন সে সবসময় এটা 90 হবে, এর আগে আমরা বলেছিলাম। সেম এখানেও তাই হচ্ছে। একটা জিনিস দেখো তো, এই যে এটা লম্ব বলেছে মানে কি, লম্ব মানে মানে এটা 90 ডিগ্রি বলেছে। তখন আমাদের বইতে বলে দিয়েছে একটি বৃত্তের দুটি জ্যা এ বি এবং এসি পরস্পর লম্ব। তাহলে বলো এ বি আর এই যে এসি দুটো পরস্পর লম্ব রয়েছে, কিন্তু এই যে লম্ব আমরা করে দিয়েছি বইয়ের মতে, ঠিক আছে, লম্ব 90 ডিগ্রি হয়ে গেল। তারপরে কি বলেছে, এ বি 4, এ বি হচ্ছে 4 সেম, আর আর এটা কত, এসি মানে 3, এসি মানে 3 রয়েছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে যদি এই বৃত্তের মধ্যে দুটো জ্যা যদি একে অপরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে, তাহলে পরে সেটি সাধারণত তার যে দুটো বিপরীত যে বাহু দুটি বলতে বি এবং সি যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কিন্তু ব্যাসের দুপাশের ছেদবিন্দু, বৃত্তের সঙ্গে ছেদবিন্দু, সবসময় মাথা রাখবে। তাহলে পরে এই যে আমরা এটা শিখলাম যে ব্যাসকে কেন্দ্র করে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে সেটা সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে ঠিক এটা এখানে প্রযোজ্য করে দেখো, এই যে ব্যাসটা আছে, ব্যাসের বিপরীতে 90 ডিগ্রি হচ্ছে, বইতে বলে দিয়েছে হচ্ছে, তাহলে তার উল্টোটাও সঠিক, এটা হচ্ছে ব্যাস হবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এখানে ব্যাসকে যদি আমরা ও দিয়ে দিই, এবার বলো আমরা এই যে একটা ত্রিভুজ পাচ্ছি না, সি এ বি যে ত্রিভুজটা পাচ্ছি, সেই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, কি একটা সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের এটাকে কি বলে, এটাকে ভূমি বলে, কি বলে, ভূমি বলে, এটাকে লম্ব বলে, আর এটাকে অতিভুজ বলে, কি বলে, অতিভুজ বলে। এইবার বলো ভূমি, লম্ব আর অতিভুজ সূত্র আমরা শিখেছি না, কি সূত্রটা কি ছিল, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাই তো? এই সূত্রে যদি আমরা ফেলি তাহলে এখান থেকে মান পেয়ে যাব না, পাবো না? নিশ্চয়ই পাবো। ঠিক আছে, তাহলে আমাদের কি লিখতে হবে আমরা বুঝে গেছি, কিন্তু এইবার আমরা এই বাহুটা পেলে পরে এই বাহুটা পেলাম, ধরো 10 পেলাম আমরা, তাহলে এটা তো আমরা ব্যাস পেয়েছি, কিন্তু বইতে কি বলেছে দেখো, ব্যাসার্ধ চেয়েছে, তাহলে 10-এর অর্ধেক করে দিতে হবে, তখন সেটা আমাদের বেরিয়ে যাবে 5। ওকে, কিন্তু কিভাবে করবো এবার দেখো কি বলে দিয়েছে, একটি বৃত্তের দুটি জ্যা এ বি এবং এসি পরস্পর লম্ব। তাহলে এই কথাটাই যদি আমরা লিখি যে যেহেতু কি বৃত্তের দুটি জ্যা, যেহেতু বৃত্তের দুটি জ্যা এ বি এবং এসি পরস্পর লম্ব, কি যেহেতু বৃত্তের দুটি জ্যা এ বি এবং এসি পরস্পর লম্ব, অতএব তাহলে এখান থেকে কি বলতে পারি, অতএব চিত্রমতে কি অ্যাঙ্গেল সি এ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা যে প্রশ্ন করেছি সেটাই আমরা এখানে লিখে দিলাম, চিত্রমতে কি, তাহলে এটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার আমরা কি জানি, আমরা জানি যে একটি বৃত্তের ব্যাসকে কেন্দ্র করে যে ত্রিভুজ অঙ্কন করা হয় তার মান সর্বদা 90 ডিগ্রি হয়, তাই তো? দেখো আমরা কি বললাম, আমরা জানি কি একটি বৃত্তের ব্যাসকে কেন্দ্র করে যে ত্রিভুজ অঙ্কন করা হয়
তার মান সর্বদা 90 ডিগ্রি হয়। এই যে আমরা দেখেছিলাম একটা কি ব্যাস, ব্যাসকে কেন্দ্র করে যে ত্রিভুজ অঙ্কন করা হয় সেটি সবসময় কি 90 ডিগ্রি কোণ অঙ্কন করবে। তাহলে এইবার বলো উল্টোটা, আমাদের 90 ডিগ্রি বেরিয়ে গেছে, বৃত্তের দুটি যে পরস্পরের লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে পরে অতএব বিসি কি, বিসি একটি ব্যাস, বিসি কি একটা ব্যাস। আমরা তাহলে বৃত্তের ব্যাস পেয়ে গেলাম, বিসি 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 একটি কি ব্যাস। ঠিক আছে, এইবার ত্রিভুজ এ বি সি এর থেকে পাই, তাহলে ত্রিভুজ এবিসি থেকে কি পাই, ত্রিভুজ এবিসি থেকে পাই আমরা যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি এর থেকে কি পাই, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার যোগ অতিভুজ। এটা কি ত্রিভুজ, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, বা এখানে লিখে দিতে পারো সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। ওকে, এটা এবার বলো ভূমি এখানে কত 4, এখানে তুমি মানটাও পাঠিয়ে দিতে পারো যে এবি তার স্কোয়ার প্লাস লম্ব মানে কত এসি তার স্কোয়ার সমান সমান অতিভুজ মানে কত বিসি তার স্কোয়ার। এইবার এখান থেকে তুমি মান পাঠাতে পারো 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার সমান সমান কত বিসি স্কোয়ার। আর এখান থেকে পাচ্ছি 4 4 16 যোগ 3 3 9 সমান সমান বিসি স্কোয়ার। আর বিসি স্কোয়ার সমান সমান 25। আর এখান থেকে বিসি সমান সমান কি, একবারে যদি করি, ঠিক একবারে না দুবারেই করি, স্কোয়ার টাইপ এসে গেলে রুট, আর 25কে ভাঙলে 5 গুণ 5 সমান সমান এখান থেকে একটা বাইরে আসলে একটা 5। আর এখানে আমরা মাইনাস নিচ্ছি না, কেন, তার কারণ আমাদের বৃত্তের ব্যাস কোনোদিনও মাইনাস হতে পারে না। ওকে, তাহলে এটা তো বৃত্তের ব্যাস গেল, তাহলে আমাদের ব্যাসার্ধ চাই, তাহলে ব্যাসার্ধ কী হবে, ব্যাসের অর্ধেক হবে। তাহলে পরে ব্যাস যদি 5 হয় তার অর্ধেক 2, তাহলে পরে 5/2 মানে কত হবে 2.5 সেমি। ওকে, তাহলে এই যে আমাদের উত্তর বেরিয়ে গেল। কি সবাই বুঝেছে তো? ঠিক আছে, পরের কোশ্চেন দেখি আমরা। দেখো পরের কোশ্চেন কি বলেছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা এবং এত টাকা হলে, তার মানে এই যে এটা এই যে মান দুটো বলে দিয়েছে সেই দুটো কিন্তু কি সুদের পরিমাণ, এটা কিন্তু সুদ আসল নয়, এটা শুধু সুদ। প্রথমটা হচ্ছে সরল সুদ এবং পরেরটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। কি, মূলধন এবং বার্ষিক সুদের হার নির্ণয় করো। ওকে, তাহলে এই যে অঙ্কটা দেখছো, এই অঙ্কটা আমরা দুভাবে করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে যা বলেছে সেটার পরপর করে মান পাতিয়ে দিয়ে আমরা করতে পারি, আরেকটা কনসেপ্ট খাটিয়ে করতে পারি। ঠিক আছে, এবার তোমরা কোনটা চাইছো, আমরা কনসেপ্ট খাটিয়ে অঙ্কটা করি, তার কারণ এটা ভেঙে চিড়ে করতে তো তোমরা নিশ্চয়ই পারবে আমি জানি, কিন্তু কনসেপ্টটাই হচ্ছে মেন। ঠিক আছে, অঙ্কটা যে বুঝেছি আমরা তো মুখস্থ করে দিয়ে ঠিক অঙ্কটা করে দিতে পারি, কিন্তু আমরা যদি কনসেপ্টটা বুঝি তাহলে এর পরবর্তীতে আমরা এর থেকে নতুন নতুন অঙ্ক কিন্তু করতে পারবো। ঠিক আছে, একটা অঙ্ক করে অনেক অঙ্ক করতে পারবো। চলো দেখি কনসেপ্টটা কি বলেছে। ঠিক আমাদের কাছে টাকার পরিমাণ কিন্তু ধরে নাও 100 টাকায় আছে। ঠিক আছে, 100 টাকায় আছে। এই 100 টাকা আমরা হয় প্রথমে একবার সরল সুদে খাটাচ্ছি, ধরুন 10% হারে, আবার নেক্সট টাইম ওই টাকাটাই আমরা 10% হারে জটিল সুদে খাটাচ্ছি, মানে চক্রবৃদ্ধি। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদে খাটাচ্ছি। এবার বলো প্রথম বছর এই যে 100 টাকা হয়, প্রথম বছর 100 টাকার উপর 10% হারে সরল সুদ কত পাবে, নিশ্চয়ই 10 টাকা পাবে, তাই তো। 100 টাকার উপর 10% মানে 10 টাকা। আবার চক্রবৃদ্ধি সুদ পাবে কত, চক্রবৃদ্ধি সুদও কিন্তু 10 টাকাই পাবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, সেটা কি, সেটা হচ্ছে প্রথম বছর চক্রবৃদ্ধি, প্রথম বছর পার্সেন্টেজ একই থাকুক, ঠিক একই থাকলে পরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ দুটোই কিন্তু সুদের পরিমাণটা সমান হয়।
ঠিক আছে, কি বুঝতে পারছো তো? কোনো মূলধনের প্রথম বছরে, এটা কত, প্রথম বছর সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটো সমান হয় প্রথম বছর। কিন্তু দ্বিতীয় বছর কি হয় দেখি একটু। দ্বিতীয় বছর কি বলেছে, দ্বিতীয় বছরে এই 100 টাকা 10%, দ্বিতীয় বছরেও টাকা পাচ্ছি কিন্তু 10 টাকা। ঠিক আছে, দ্বিতীয় বছরেও কিন্তু পাচ্ছি 10 টাকা, আবার চক্রবৃদ্ধি সুদেও কিন্তু 10 টাকা পাচ্ছি। কিন্তু এই যে প্রথম বছরের সুদ হয়েছিল 10 টাকা, হ্যাঁ, যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদ মানে কি সুদেরও সুদ পাই, তাহলে এই 100 টাকার প্রথমে তো সুদ পেলাম, এইবার আগে যে 10 টাকা সুদ পেয়েছিলাম সেই টাকারও পরের বছরে 10% সুদ হবে, তাহলে 10 টাকা 10% মানে 1 টাকা। ঠিক আছে, এই কনসেপ্টটাই বুঝতে হবে। এইবার দেখো এটা কি 2 বছর, তাহলে 2 বছর পরে এই টাকাটা কত হলো দেখো। প্রথম বছরও যা টাকা ছিল সরল সুদে, আর দ্বিতীয় বছরও সরল সুদে কিন্তু সেম টাকা আছে, 10 টাকাই আছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখো, প্রথম বছর কিন্তু আমি 10 টাকা পেলাম, পরের বছরেও ওই 100 টাকার থেকে 10 টাকা পেয়েছি, দুটোই সমান। কিন্তু আগের বছর যে ঠিক এটা প্রথম বছরের সুদ ছিল তো 10 টাকা, এই সুদেরও আবার সুদ হয়েছে, ওই সুদেরও আবার সুদ হয়েছে, এই কারণেই কিন্তু এর নাম চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে বলো তো এই যে 1 টাকাটা পেলাম অরিজিনালি কার সুদ? এটা এটা এই যে প্রথম বছরের যে সুদ হয়েছিল সেটা না, তাই তো? আবার দেখো প্রথম বছরের যে চক্রবৃদ্ধি সুদ ছিল আর সরল সুদ ছিল একই তো, তাহলে আমরা বলতে পারি প্রথম বছর বা দ্বিতীয় বছর যাই হোক না কেন, সরল সুদ তো দুটোর ক্ষেত্রেই একই। তাহলে 1 বছরের সরল সুদের যদি 2 বছর থাকে, বছর যখন 2 বছর আছে, তখন 1 বছরের যে সরল সুদ পাচ্ছি সেই সুদেরই সুদ হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এই যে তোমার এক্সট্রা টাকাটা। তার কারণ এখানেও 20 টাকা, এখানেও 20 টাকা, এই যে 1 টাকা এক্সট্রা পাচ্ছি, ঠিক আছে, সেই এক্সট্রা টাকাটাকে, এই এক্সট্রা টাকাটা হচ্ছে ওই যে 1 বছরের সরল সুদ বা দ্বিতীয় বছরের সরল সুদ যাই হোক, 1 বছরের সুদ সুদের সুদ। ঠিক আছে, এটাই হচ্ছে কনসেপ্ট। এইবার এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি সেম কনসেপ্ট খাটাই, তাহলে আমরা কি অঙ্কটা করতে পারবো? দেখি করতে পারি কি না। তাহলে এখানে দেখো তো বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত আর এত, তাহলে এই যে প্রথম টাকাটা রয়েছে সেটা সরল সুদ, তাহলে আমরা বলতে পারি 2 বছরের সরল সুদ, 2 বছর সরল সুদ কত? 8,400 টাকা, তাই তো? এবার বলো তো 2 বছরের যদি 8,400 টাকা হয়, তাহলে 1 বছরের কত? 1 বছরের অর্ধেক হবে, তাই তো? তাহলে অর্ধেক হলে মানে কত? না, তোমাদের জন্য একটু ভেঙেই করি, বাই 2 সমান সমান 4,200 টাকা, তাই তো? এই যে 1 বছরের যে সুদ হলো 4,200 টাকা, এটা কিন্তু চক্রবৃদ্ধিরও প্রথম বছরের সুদ ছিল, তাই দ্বিতীয় বছরের সুদ হলো তাই, এবং এই দ্বিতীয় বছরে দেখো এই সুদেরই এক্সট্রা 1 টাকা যে সুদ ছিল সেটা এক্সট্রা ছিল, তাই না? তাহলে এটা গেল সরল সুদের ক্ষেত্রে। এবার দেখি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ সমান সমান 8,652 টাকা। 2 বছর চক্রবৃদ্ধি সুদ ছিল কত? এত টাকা। এবার বলো 2 বছরের সরল সুদ ছিল কত? এটা না? হ্যাঁ, আবার এই যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের মধ্যে এই সরল সুদটাও তো ছিল, এই যে দেখো আমরা আগে চেক করে নিয়েছিলাম 2 বছরের যে সরল সুদটা সেটা তো চক্রবৃদ্ধি সুদের মধ্যেও আছে, কিন্তু এক্সট্রা যে টাকাটা আছে সেটাই কিন্তু সুদের সুদ ছিল, তাই তো? তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হলো? এত টাকা। হ্যাঁ, তাহলে তাহলে এই যে এখান থেকে এই 2 বছরের চক্রবৃদ্ধি সুদের থেকে যদি 2 বছরের সরল সুদটা বাদ দিই, তাহলে আমার কি পড়ে থাকে? তাহলে পরে আমাদের পড়ে থাকে এই 1 বছর প্রথম বছরের সুদের পরিমাণ, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি এত টাকা হয়, তবে তবে এই যে প্রথম বছরের সুদের প্রথম বছরের সুদের সুদ
সুদের সুদ, কিন্তু প্রথম বছরের সুদের সুদ সমান সমান এই যে তুমি টাকাটা বিয়োগ করছো সেই টাকাটা হচ্ছে না হচ্ছে বলো আমাকে, 252 টাকা। বলো কনসেপ্টটা বুঝতে পারলে কি না? আমি বললাম কি 2 বছরের সরল সুদ তো এটা, আমি এই দেখো আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এটা। তাহলে তবে প্রথম বছরের সুদের সুদ, প্রথম বছরের যে সুদ ছিল তার সুদের সুদই তো তোমার এই যে যে এক্সট্রা টাকাটা সেটা, তাই না? প্রথম বছরের সুদের সুদ হবে এত টাকা। অতএব এই অঙ্কটাই আমি তোমাদের লাস্টে কি বড়োভাবে অঙ্কটা যেভাবে করে তোমাদের ভাষায় সেইভাবে আমি করে দেবো হলে, কিন্তু এটা কিন্তু কনসেপ্ট, ঠিক আছে? কনসেপ্ট জানা থাকলে অঙ্কটা খুব সোজা। তবে প্রথম বছরের সুদের সুদ কত? এত টাকা। তাহলে বলো প্রথম বছরের সুদ, এক বছরের সুদ আমার এত টাকা ছিল, তাহলে এটাই তো আমরা প্রথম বছরের সুদ। তবে আমরা বলতে পারি না যে 4200 টাকায় সুদ 252 টাকা, তাই তো? তাহলে 4200 টাকার সুদ কত? এত টাকা। তাহলে বলো 1 টাকায় কত হবে? 252 বাই এত টাকা। তাহলে 100 টাকায় কত হবে? তাহলে 100 টাকা মানে কি? 100 টাকায় বের করা মানেই কিন্তু কি শতকরায় বের করা। দুটো শূন্য কেটে গেল, তাহলে 42 দিয়ে টাকা কাটবে। দেখি 6 দিয়ে কাটি, 6 সাথে 42, 6 দিয়ে কাটবে এটা, 6 4 6 24, 6 2 12, একদম 7, 6 সাথে 42 সমান সমান 6। এখানে পার্সেন্ট লিখতে হয় না 6, অতএব তাহলে বলো সুদের এই যে 6% শতকরা আমার 6 টাকা পাচ্ছি। কি শতকরা আমার কি পাচ্ছি? 6 টাকা পেলাম, শতকরা আমার 6 টাকা পেলাম। এবার বলো অতএব সুদের সুদের হার কত? সুদের হার 6%। সুদের হার কত পেয়ে গেলাম? 6%, তাই তো? এইবার বলো তো আমার এক বছরের সুদ ছিল কত? 4200 টাকা। এক বছরের সুদ 4200 টাকা, তাহলে সুদের হার 6%। তাহলে আমার যে আসল ছিল, তাহলে আমরা ঠিক এখান থেকে আবার বলতে পারি সুদের হার 6%, সময় 1 বছর, এটা আমি যদি টি ধরে নিই, ঠিক আছে? সময় টি সমান সমান 1 বছর, আসল আসল আমি জানি না, পি এটা আমার বের করতে হবে। আর কি জানি? আর হচ্ছে সুদের সুদের পরিমাণ, সুদের পরিমাণ আই, এটা কত? ওই যে 1 বছরের সুদ 4200 টাকা। ওকে, এইবার এখান থেকে আমরা বলতে পারি আই ইকুয়াল টু পিটি আর বাই 100। আয়ের মান কত? 4200 টাকা, সমান সমান পি কত জানি না, টি কত 1 বছর, আর কত 6%, এটা কত 100, তাই তো? তাহলে ঠিক একবারে করছি না, তোমাদের জন্য দুবারে করছি। তাহলে এটা এ পাশে গুণ হবে, তাহলে 42 গুণ 100, আর এটা এ পাশে আসলে ভাগ হবে, ভাগ চলে আসলো 6 সাথে 42। তাহলে এখান থেকে কত বেরোলো? পি। তাহলে এটাই আমার আসল বেরিয়ে গেল, তাই না? প্রথমে যে সুদের হার বেরিয়ে গেছিলো একটা উত্তর, আরেকটা বেরোলো এই যে আসল, আসল 70,000 বেরিয়ে গেল। তাহলে আমাদের এটাই উত্তর। কি খুব কি কঠিন লাগলো? মোটেও না, একদম সোজা। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখি। দেখো পরের অঙ্ক কি বলেছে, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত এত হয়, তবে দেখাও যে এত ইকুয়াল টু এত। তাহলে দেখো এটা তো দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা আমরা করব কি করে? তাহলে বলো তো এই যে যে সমীকরণটা এটা কি? এটা হচ্ছে সাধারণ সমীকরণ, তাই তো? তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 কি? এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত বলে দিয়েছে এটা, বীজদ্বয়ের অনুপাত বলে দিয়েছে এটা। তা দ্বিঘাত সমীকরণ এর বীজ দুটি হলো
যথাক্রমে, তাহলে বলো অনুপাত বলে দিয়েছে আমার 1:r, তাহলে আমি একে যথাক্রমে বলতে পারি একটা এক্স 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 ধরতে পারি, হ্যাঁ না এক্স ধরতে পারি না, এক্স দিলে প্রবলেম হয়ে যাবে, তাহলে আমরা পি ধরে নিই, পি না আমরা সাধারণত আলফা ধরে নিই, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি একটা আলফা এবং আরেকটা কি আর আলফা, কি বলতে পারি তো, তাহলে আমাদের দুটো বীজ আছে, সেই দুটো বীজ একটা আলফা একটা আর আলফা কেন হলো, তার কারণ একটা 1 আর একটা আর, এই দুটোর অনুপাত বীজ দুটির অনুপাত বলে দিয়েছে কিন্তু, আর আমরা জানি অনুপাতের যে কোনো একটা কি যে কোনো একটা চলরাশি গুণ করা যায়, তার কারণ যে কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায় কি অনুপাতকে উৎপাদককে, তাহলে আমরা ধরে নিলাম একটা আলফা আর একটা আর আলফা। আবার দেখো এই যে সমীকরণ, এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল দুটি আমরা জানি, আবার আবার আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যে বীজদ্বয়ের যোগফল কি, বীজদ্বয়ের যোগফল আমরা জানি কি বীজদ্বয়ের যোগফল সমান সমান কি -b/a, তোমরা যদি পড়াশোনা করে থাকো নিশ্চয়ই এটা জানো বীজদ্বয়ের যোগফলটা কি হয় -b/a। এবারে বলো বা বীজদ্বয়ের যোগফল মানে কি, তো একটা আলফা আর একটা আর আলফা, এই দুটো তো, তাহলে এই যে একটা আলফা আর একটা আর আলফা এই দুটো যোগ করছি, যোগ করার যোগফলটা মানেই তো এটা -b/a। ওকে, কারো কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, থেকে গেল, এটা আমি 1 নম্বর করে দিলাম। আবার দেখো আবার আবার আমরা জানি বীজদ্বয়ের গুণফল কি, বীজদ্বয়ের গুণফল, আবার আমরা জানি কি বীজদ্বয়ের গুণফল সমান সমান c/a, কি এই c/a। আবার আমরা জানি কি বীজদ্বয়ের গুণফল সমান সমান c/a, এগুলো কি করে আসে, এগুলো যারা দ্বিঘাত সমীকরণ তোমরা তো সবাই করেছো, অনেক দিন হয়ে গেছে, এই দ্বিঘাত সমীকরণের শুরুতেই কিন্তু এগুলো শেখানো হয়। তাহলে বীজদ্বয়ের গুণফল কত, c/a। তাহলে বলো বীজদ্বয়ের গুণফলটা কি আছে, একটা আলফা আর একটা আর আলফা, এই দুটোর গুণফল সমান সমান c/a, তাহলে বা এটা করলে কি হয় আর আলফা স্কোয়ার সমান সমান c/a, তাই তো, এটা আমি 2 নম্বর ধরে নিলাম। এবার দেখো তো আমার কি বের করতে বলেছে, আমার বের করতে বলেছে r+1 তার হোল স্কোয়ার, r+1 তার হোল স্কোয়ার, আর এটা আর বা এটিকে এই যে আমি এইখানে 1 নম্বর দিয়েছি না, এটা না দিয়ে দেখো তো এখানে আরেকটা লাইন করতে পারি আমি, আলফাটা কমন নিয়ে নিই, তো কমন নিলে কি হয়, আলফাটা কমন নিলে পরে এটা পাল্টে দিচ্ছি আমরা, ঠিক আছে, r+1 = -b/a, এটাকে আমি 1 নম্বর ধরছি। এইবার দেখো তো এই যে আমি দেখাতে বলেছি আমাদের r+1 পেয়েছি, আরেকটা পেয়েছি এই যে আর এখানে আলফা স্কোয়ার আছে, এখানে আর আছে, তা এখানে একটা হোল স্কোয়ার আমার একটু কেমন আলাদা রয়েছে না, এই টোটাল মানটাকে আমি হোল স্কোয়ার করে দিতে পারি, তাহলে হোল স্কোয়ার করে যদি আমি এটা দিয়ে 2 নম্বর দিয়ে ভাগ করে দিই, তাহলে পরে আমার দেখো তো যা আমার চেয়েছে সেটা আমি পাচ্ছি, নিশ্চয়ই পাচ্ছি, তাহলে আমি এবার লিখতে পারি যে 1 নং সমীকরণের বর্গ করে, বা সমীকরণকে বলে লেখো, ঠিক আছে, সমীকরণকে বর্গ করে 2 নং দিয়ে ভাগ করে পাই। ওকে, এই লাইনটা লিখতে পারি তো আমি, তাহলে দেখো এই 1 নম্বরকে বর্গ করতে বলেছি, বর্গ মানে হোল স্কোয়ার, আলফা স্কোয়ার r+1 তার হোল স্কোয়ার -b/a তার হোল স্কোয়ার, ওকে, বাই ভাগ করতে বলেছি, তাহলে এই প্রথমটার সঙ্গে প্রথমটাই কিন্তু ভাগ হয়, ওকে, আর এটার সঙ্গে একটু ভুল হয়েছে, এটার সঙ্গে আবার এটা ভাগ হয়। আমরা একটু জানি তো যে সমান সমানের বাঁ পাশের সঙ্গে এই সমান সমানের বাঁ পাশে মানে লেফট হ্যান্ড সাইডটা ভাগ হয়, আর ইকুয়াল টু রাইট সাইডের সঙ্গে ইকুয়াল টু রাইট সাইডে গুণ বা ভাগ হয় যখন এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা বের করতে চাইবো, ঠিক আছে। এইবার দেখো এখান থেকে কি করতে পারি, আলফা স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে এখানে কি পড়ে রয়েছে, এখানে r+1 তার হোল স্কোয়ার বাই আর, দেখো আমার এটা দেওয়া ছিল, আরেকটা কি বলেছিল b²/ac। এইবার দেখি ঠিক এটা কি করা যায়, এটার হোল স্কোয়ার বলেছে, তাহলে মানে এটা কেটে কেটে কি থাকে আমাদের b
বি স্কোয়ার বাই এই স্কোয়ার। এর বলে এই যে এটা এর সঙ্গে কি আছে, পুরোটার সঙ্গে ভাগ রয়েছে, তাহলে গুণ করে দিলে কি হয়, গুণ করে দিলাম তাহলে উল্টে যাবে, এই সি বাই এটা উল্টে গিয়ে এ বাই সি হয়ে যাবে। কি হবে তো? তাহলে দেখো এখান থেকে একটা এ, এখান থেকে একটা এ কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো আমার এখানে পড়ে থাকলো বি স্কোয়ার বাই এ সি। কি বি স্কোয়ার বাই এ সি, এখানে কি তাই চেয়েছিল বি স্কোয়ার বাই এ সি, একদম ঠিক। অতএব আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ সি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। প্রুভ, বাংলায় লিখতে পারো প্রমাণিত। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে, সবার ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো 5 নম্বরটা কি বলেছে, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যা এর উপর লম্ব হবে। মানে কি, এর মানেটা কি আমরা সেটা দেখব। বলেছে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর যদি বৃত্তের, তার মানে এখানে আমার প্রথমে কি বৃত্ত পেয়ে গেছি, একটা বৃত্ত পেয়ে গেলাম, নাও পেয়ে গেছি কেন্দ্র। এবার কি বলেছে, ব্যাস নয় এরূপ, এবার ব্যাস নয় বলে দিয়েছে কোনো একটা জ্যাকে, আমি একটা জ্যা এরকম ধরতে পারি, জ্যা ধরে নিলাম। জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী, এই যে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমখণ্ডিত করে, তাহলে এই যে জ্যাটা আছে, জ্যাটা বৃত্তের একটা সরলরেখা আসলো যেটাকে সমখণ্ডিত করেছে, তার মানে এই যে সরলরেখাটা, এটাকে যদি আমরা ও ধরে নিই, কী ধরে নিই, ও ধরে নিই, তাহলে এই যে সরলরেখাটা আসছে, সরলরেখাটা, এই সরলরেখাকে যদি আমি এটা এ আর বি ধরে নিই, হ্যাঁ, এই যে সরলরেখাটা আসছে, আর এখানে ধরে নাও আমি ডি, নাম দিলাম ডি, তাহলে এই যে সরলরেখাটা ও ডি সরলরেখা এ বিকে সমান দুভাগে ভাগ করেছে, তাই এই পার্টটা আর এই পার্টটা দুটো সমান। বইতে বলে দিয়েছে, এটা আমরা কিছু বলিনি, ঠিক আছে, বইতে বলে দিয়েছে সমখণ্ডিত করে পর্যন্ত, ঠিক আছে। তারপরে কি বলেছে, এটা কিন্তু বইতে বলে দিয়েছে। তাহলে ওই সরলরেখা, ওই যে সরলরেখা, এই সরলরেখা ওই জ্যা এর উপর লম্ব হবে। বলতে চেয়েছে যদি এই যে কেন্দ্রগামী যে সরলরেখাটা এই দুটো এই এবি যে জ্যা আছে সেই জ্যাকে যদি সমান দুভাগে ভাগ করে, যদি করে, তাহলে তুমি আমাদের দেখাতে বলেছে যে এই ওডি সরলরেখাটা এ বির উপরে লম্ব হবে। এবার লম্ব মানে কি, তার মানে ও লম্ব মানে কি, তার মানে এটা একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণ, তাহলে এই যে ওডি, ওডি লম্ব এ বি, এর মানে কি, এর মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে ও ডি বি, অ্যাঙ্গেল তৈরি হয়েছে, আরেকটা কি তৈরি হয়েছে ও ডি এ, ও ডি এ, এই দুটো কি, এই দুটো সমান, একে অপরের সঙ্গে সমান এবং তারা 90 ডিগ্রিও বটে। ঠিক আছে, আমাদের এটা দেখাতে হবে, এটা দেখালে পরে আমাদের কেল্লা ফতে কি, তাই তো? তাহলে আমাদের যদি আমরা পারফেক্টলি করতে পারি, করি যে এই অঙ্কটা কীভাবে করতে হবে, আমাদের প্রমাণ করতে যেহেতু বলে দিয়েছে, তাহলে আমাদের প্রথম নিয়ম এই ছবিটা আমাদের আঁকতে হবে, আঁকলাম। এবার বইতে কি বলে দিয়েছে, প্রদত্ত সেই জিনিসটা লিখতে হয়। দেখে ফেলো, প্রদত্ত, প্রদত্ত মানে বইতে কি দেওয়া রয়েছে। প্রদত্ত বলে আমরা এই যে নামগুলো তো কিছু বলেনি, তাহলে আমরা ধরে নেব, তাহলে ধরি, বইতে বলে দিয়েছে আমরা শুধু ধরে নিচ্ছি। ধরি ও কেন্দ্রীয়, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের, এটা তো একটা বৃত্ত, এই বৃত্তের ও হচ্ছে কেন্দ্র ধরেছি আমরা, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি, এ বি একটি, এ বি একটা কি জ্যা, হ্যাঁ আমরা ধরে নিয়েছি এ বি একটা জ্যা, যেটা ব্যাস নয়, কিন্তু আমরা জানি ব্যাস নয়, ব্র্যাকেট আমাদের নিয়ে নিলাম, তার কারণ আমাদের বলে দিয়েছে ব্যাস নয় এরকম, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা, ঠিক আছে, এবং পরে লিখি এবং ডি, এবং এই যে ডি, ডি একটা বিন্দু, তো এই সরলরেখার উপরে একটা বিন্দু ডি, তাহলে ডি কমা এ বি এর, এ বি এর কি সমদ্বিখণ্ডক, এ বি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক বা মধ্যবিন্দু, মধ্য বিন্দু বলতে পারি তো, নিশ্চয়ই বলতে পারি।
তাহলে এটা আমাদের প্রদত্ত শেষ, বইতে বলে দিয়েছে, যেটুকু বলেছে সেটুকুই আমরা বলছি। তাহলে যেহেতু মধ্যবিন্দু, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তো, এবার আমরা বলছি এটা আমরা বলতে পারি তো এডি ইকুয়াল টু ডিবি, কি বলো, বলতে পারি না? পারি না, ঠিক আছে, হয়ে গেল প্রদত্ত। এইবার আমাদের চাই কি, আমাদের কি প্রমাণ করতে হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, এবার বলো আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে কিন্তু এই কথাটা প্রমাণ করতে হবে তো। তাহলে এবার আমরা লিখে দিতে পারি ওডি লম্ব এবি, এটা আমাদের প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি। এর মানে কি, অর্থাৎ এর মানেটা বলছি আর কি। অর্থাৎ তুমি বলতে পারো যে ওডি এবি এর উপর লম্ব, কি এডি ওডি ওপর লম্ব, অর্থাৎ ওডি এবি এর উপর লম্ব, এই কথাটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। এইবার যখন প্রমাণ করতে হবে তাহলে কি এই ছবি দিয়ে আমাদের কাজ হবে? হ্যাঁ, তাহলে এই ছবিতে কিছু মডিফাই করতে হবে। এই যে রয়েছে এটা আমরা যোগ করে দিলাম, ঠিক আছে, নয়তো আমাদের তো কাজ হবে না। তাহলে এইবার যোগ করে দিয়েছি, তার মানে এটা অঙ্কন, ছবি আঁকার বিষয়। তাহলে অঙ্কন করি আমরা একটু অঙ্কন করি নিয়ে চলো। তাহলে এই অঙ্কনে আমরা কি করব, যেহেতু এই যে ছবি, ঠিক এই ছবিটা আমি আরেকবার আঁকছি, ঠিক আছে, যেহেতু আমার পেজটা উপরে চলে যাচ্ছে, তাহলে এই ছবিটা আমি আরেকবার আঁকি। তাহলে এটা আমি যদি দিই, তাহলে এটা কি হচ্ছে ও এ ডি বি। তাহলে এই অঙ্কনে আমি কি করলাম, এই যে ও বিন্দুটা আর এ বিন্দুটা যোগ করলাম তো। তাহলে আমরা বলতে পারি যে এ ও আর এই পাশে বি আর ও, বি ও, এই দুটো কি যোগ করা হলো, ওকে, শেষ, অঙ্কন আমার শেষ। এইবার প্রমাণ করতে হবে, চলো প্রমাণে চলে যাই। প্রমাণ, এবার বলো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে দেখো একটা ত্রিভুজ পাচ্ছি না, এই যে দুটো, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ পাচ্ছি তো। এই দুটো ত্রিভুজ দিয়ে আমরা কাজ করব, কি কাজ করি দেখি। ত্রিভুজ, এটা ত্রিভুজের চিহ্ন, ঠিক আছে, ত্রিভুজের নাম কি এ ও ডি, এবং ত্রিভুজ বি ও ডি এর, এই যে ত্রিভুজ এ ও ডি আর ত্রিভুজ বি ও ডি, এই যে দুটো ত্রিভুজের বলো তো, এই ও এ আর ও বি, এই ত্রিভুজের ও এ আর এই ত্রিভুজের ও বি, এই দুটো সমান না? কেন? তার কারণ এই দুটোই তো ব্যাসার্ধ, ভালো করে দেখো এই দুটো কিন্তু ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি ও এ ইকুয়াল টু ও বি, কি বলতে পারি তো। কেন? তার কারণ দুটি বৃত্তের ব্যাসার্ধ, দুটি বৃত্তের ব্যাসার্ধ, শেষ, ওকে। এইবার আসছে, বলো সেম এই ত্রিভুজের ক্ষেত্রেই বলছি, কিন্তু এই যে বাহুটা আছে আর এই যে বাহুটা আছে এ ডি আর বিডি, এই দুটো সমান না? তার কারণ আমাদের বইতে তো বলে দিয়েছে এই দুটো সমান ছিল, বইতেই বলে দিই, প্রদত্ততে বলা ছিল, মনে আছে তো। তাহলে আবার বলতে পারি এডি ইকুয়াল টু বিডি, এই দুটো সমান। এটা কোত্থেকে পেলাম? এটা প্রদত্ত, বইতে বলে দেওয়া ছিল, মনে আছে তো? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। তারপরে কি, এই যে দুটো ত্রিভুজ আছে, এই ত্রিভুজ দুটোর দেখো এই যে বাহুটা আছে, হ্যাঁ, এই বাহুটা, এই ত্রিভুজেরও ওডি বাহু, এই ত্রিভুজেরও ওডি বাহু। তাহলে এই এবং ত্রিভুজের কি সমান সেগুলো আমি দেখছি। তাহলে এই ত্রিভুজের এবং ওডি, এই ওডিটা কি? ওডিটা হচ্ছে সাধারণ বাহু, কি সাধারণ বাহু। এই যে তিনটে জিনিস আমি লিখলাম, এই তিনটে জিনিসই কিন্তু এই যে ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ বিওডি এর এগুলো সম্পর্কযুক্ত, ঠিক আছে। তাহলে সাধারণ বাহু যেহেতু, অতএব এই তিনটে থেকে আমরা কি বলতে পারি, দুটি ত্রিভুজের যদি দুটো বাহু পরস্পর সমান কিন্তু, হ্যাঁ সমান, এবং একটি বাহু সাধারণ বাহু, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ও ডি সর্বসম
ত্রিভুজ বিওডি একদম সব কিছু সমান, এটা তো আমি বলতে পারি। অর্থাৎ এখান থেকেও তো আমি বলতে পারি, ভেবে দেখো যে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটাও তো দুটোর ক্ষেত্রে সমান হবে, যেহেতু সর্বসম। তাহলে সর্বসম, তার মানে আমরা বলতে পারি অতএব ODA ইকুয়াল টু ODB, বলতে পারি তো ODA ইকুয়াল টু ODB। তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল, এই দুটো কেন? তার কারণে এটা অনুরূপ বাহু, তার কারণ এটার অনুরূপ তো এটা একই জিনিস, তাহলে অনুরূপ বলে এই দুটো সমান। অতএব এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু OD AB এর উপর সমান কোণ উৎপন্ন করেছে। দেখো তো এই যে আছে এটা, এই একটা কি সরলরেখা, তো এই সরলরেখার টোটাল যদি আমি অ্যাঙ্গেলটা ধরি, নতুন করে ছবিটা আগে আমি এই তো একটা সরলরেখা, এই সরলরেখার ওপর এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি। এবং এই এই টোটাল সরলরেখাটার একটা অ্যাঙ্গেল যদি ধরে নিই, তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল এই বিন্দুর সাপেক্ষে। তাহলে এই সরলরেখার উপরে যদি একটা সরলরেখা টানা হয়, লম্ব টানা হয়, এবং এই সরলরেখাকে যদি দুটো ভাগে সমান দুটি ভাগে ভাগ করে, এ পাশে আর এ পাশে দুটো সমান দুটি ভাগে ভাগ করে, তাহলে এই 180 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রিকে সমান দুটো ভাগে ভাগ করেছে, তাহলে একটা 90 ডিগ্রি করে হচ্ছে না? তাহলে সমান বলেছে তো, যেহেতু তাহলে 90 ডিগ্রি হচ্ছে। সেটাই দেখো, যেহেতু OD AB এর উপর, মানে কি এটা কি এটা OD ছিল, OD AB এর উপর সমান কোণ উৎপন্ন করেছে, মানে কি ODটা AB এর উপর সমান কোণ উৎপন্ন করেছে, তার মানে কি, সুতরাং এখান থেকে আমি বলতে পারি না অ্যাঙ্গেল ODA ইকুয়াল টু অ্যাঙ্গেল ODB, বলতে পারি তো, বলতে পারি, ইকুয়াল টু 90 ডিগ্রি। কেবল আমরা এতক্ষণ প্রমাণ করেছি। অতএব তাহলে 90 ডিগ্রি যেহেতু বলতে পারি, তাহলে বলতে পারি না OD লম্ব AB, না পারি না? এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে। প্রুভড, বাংলা লিখতে চাইলে প্রমাণিত। কি বুঝতে পেরেছো সবাই? ওকে, চলো পরের কোশ্চেন দেখি। চলো আজকের শেষ কোশ্চেন দেখি। একটি লম্ববৃত্তাকার চোঙের, তাহলে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। কি বলেছে? উহার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা ব্যাসার্ধ জানলে তাহলে উচ্চতা বের করতে পারবো, একটি চোঙ যেহেতু বলেছে। যদি উচ্চতা 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন এত ঘন সেমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত? তাহলে একটা কি বলেছে? চোঙ বলেছে, চোঙ। তাহলে চোঙের ছবি আমরা আঁকতে পারি তো, এঁকে নিলাম, যেমন হোক। তোমরা একটু ভালো আঁকতে পারো, নিশ্চয়ই এঁকে ফেলবে। তাহলে এই যে এটা কিন্তু আর এটা H, তাই তো? এবার আমরা প্রথমে একটু বুঝে নেবো নাকি? তাই একটু বুঝি, হ্যাঁ, একটু ভিডিওটা বড় হচ্ছে, কোনো ব্যাপার নয়, তোমরা একটু বুঝে নাও। যদি আর H বলেছে, প্রথমে বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, বলো ব্যাসার্ধ যদি R হয়, তাহলে উচ্চতা এইচটা কত হবে? এটা যদি আমি R ধরে নিই, তাহলে উচ্চতা কত হবে? 2R হবে। এইচটা কত হবে? 2R হবে, ঠিক আছে? দ্বিগুণ হয়, তাহলে এই ঠিক এটা আমাদের বলে দিয়েছে, আমাদের যেই চোঙ সেটার কন্ডিশন। এবার বলেছে না, পরে বলেছে যদি উচ্চতা 6 গুণ হতো, তাহলে উচ্চতা তো আর প্রথমে উচ্চতা যদি 6 গুণ হতো, মানে এটা তো অরিজিনালি 2 গুণ ছিল, কিন্তু বলেছে না 2 গুণ না 6 গুণ যদি হতো, তাহলে আমরা বলতে পারি যে এই যে পরের চোঙটা আছে, এই চোঙের এটা আর, তো আর হলে এই যে উচ্চতা আছে, উচ্চতার 6 গুণ মানে 6R এর কথা বলেছে, 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন এত ঘন সেমি বেশি হতো। তাহলে এখানে যত চোঙটির যে আয়তন বেরোতো, আয়তনের সূত্র কি আমরা জানি তো, যে πr²h। এটা এই যে πr²h বেরোতো, আর যে নতুন যে πr² বেরোবে এর থেকে, মানে এই যে আগেরটার থেকে এটা কত বেশি হবে? 539 বেশি হবে। তাহলে এই যে বড়টার থেকে যদি আমি বিয়োগ করে দিতে পারি আগেরটা, তাহলে পরে আমার এটা ঠিক বিয়োগফলটা এটার সঙ্গে সমান হবে না, তাই তো? তাহলে এই অঙ্কটাই শুধু আমরা এখানে পাঠিয়ে দেবো। তাহলে আমরা ধরে নিই
ধরি চোঙের কি চোঙের ব্যাসার্ধ সমান সমান আর ডেসিমিটার। কেন ডেসিমিটার ধরলাম? তার কারণ এখানে ডেসিমিটার বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। মিটার টেটার ধরবো না, কিন্তু এগুলো কিন্তু সব সময় মাথায় রাখতে হবে। যেহেতু এখানে ঘন ডেসিমিটার বলেছে, তাহলে আমরা ডেসিমিটার ধরে নিলাম। চোঙের ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ যদি এটা হয়, তাহলে উচ্চতা কত? উচ্চতা সমান সমান কত? 2r। তখন আমাদের বলে দিয়েছে 2 গুণ। তাহলে বলো, তাহলে পরে আয়তন কত হতো? আয়তন একদম সোজা পাই আর স্কোয়ার এইচ হতো। এটা হয়ে যেত ঘন ডেসিমিটার হয়ে যেত। ওকে, তাহলে বলে এখানে মান পাতিয়ে দিতে পারি আর স্কোয়ার। আর মানে আর কোনো ব্যাপার নেই। আর এইচ বলতে এটা যদি আমরা এইচ ধরে নিই, তাহলে 2r ঘন ডেসিমিটার। তাহলে এটা ক্যালকুলেশন করা যায় যে 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। ওকে, ঠিক আছে। আবার চোঙের ব্যাসার্ধ আর ডেসিমিটার, এটা কোনো চেঞ্জ নেই, এটার যা আছে তেমনই আছে। কিন্তু এখন বলেছি উচ্চতা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। উচ্চতা কেন? 6 গুণ বলেছে, 6 গুণ হলে মানে 6r। ওকে, তাহলে আয়তন কত হবে? বলো আয়তন কত হবে? আয়তন তাহলে ওই যে পাই আর স্কোয়ার এইচ হবে। এটা আমি যদি এইচ ধরে নিই, ঘন ডেসিমিটার। তাহলে এটা যদি পাই আর স্কোয়ার এইচ হয়, তাহলে পাই এখানে আর স্কোয়ার, আর মানে কোনো চেঞ্জ নেই, কিন্তু এইচটা চেঞ্জ হয়েছে 6r এর ক্ষেত্রে। তাহলে এখান থেকে কত হবে? পাই 6 পাই আর কিউব, ঠিক আছে, ঘন ডেসিমিটার। এইবার বলো প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে এই 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব, এটাই সমান হবে না তোমার এই যে 5, 3, 9 সঙ্গে? হ্যাঁ, এই যে বলে দিয়েছি না, এত ঘনের বেশি হতো। বেশি মানে কি? বেশি মানে এই দুটো বিয়োগ মানে এই দুটোর ডিফারেন্স, তাই বলেছে তো। কি বুঝিস তো এবার? তাহলে বলো এটা ক্যালকুলেশন করতে পারি? আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখান থেকে আমরা যেহেতু আর কিউব পাই রয়েছে, তাহলে আমরা কী করতে পারি? পাই আর কিউবটা কমন নিই কি? পাই আর কিউবটা কমন নিই। কমন নিলে এখানে কত হচ্ছে? 6 মাইনাস 2, এটা হচ্ছে। এবার বলে ঠিক একবারে যদি করি, হ্যাঁ, আর কিউব এটা করলে কত হয়? 4, এবার চলে গেলে 39/4, কোনো প্রবলেম আছে? আর পাই মানে কত? 22/7 না, তোমাদের জন্য রেখে দিই এটা আমি। আর কিউব সমান এটা কত? পাই মানে 22/7, এই পাশে গেলে 7/22, তাহলে 39 গুণ এটা 22/7, এই পাশে গেলে 7/22, ঠিক আছে, করা যেতে পারে। আর কি কিছু কাটাকাটি যায়? দেখে বলো তো কাটাকাটি যায় কি না? যায়? তাহলে এটা ক্যালকুলেশন করি। 2 11 দিয়ে কাটলাম, 11 দিয়ে কত হবে? 11 4 11 44 আর থাকলো 53 মানে 9 99, 9 11 99 হয়ে গেল। এবার দেখো আর কিউব সমান একে লেখা যায় 7 গুণ 7 আর নিচে 2 গুণ 2 এবার দেখো একে তার মানে বলতে পারি 3 কিউব সমান 7/2 তার হোল কিউব, কি বলতে পারি তো? অতএব এখান থেকে আমরা বলতে পারি আর ইকুয়াল টু 7/2, অতএব 3.5, কি 3.5, অতএব ব্যাসার্ধ সমান 3.5 ডেসিমিটার। আমার কি তাই চেয়েছে? চোঙটির উচ্চতা কত ছিল বলো তো? প্রথমে 2r ছিল, মনে আছে? 2r ছিল উচ্চতা। তাহলে আমার এটা কি বেরোলো? আর বেরোলো। অতএব উচ্চতা সমান কত? এখান থেকে 3 পয়েন্ট না করলেই ভালো হতো, এটা না কোনো ব্যাপার না, ঠিক আছে, সমান 7 ডেসিমিটার। ওকে।
ঠিক আছে, তোমাদের বলেছিলাম এই যে 3 নম্বরের যে অঙ্কটা আছে এটার আমি আরেকটা পদ্ধতিতে তোমাদের করে দেবো। এটা কনসেপ্টের অঙ্ক ছিল, ঠিক আছে, এটাই তোমার আরেকটা পদ্ধতিতে আমরা একটু করি। চলো, তাহলে আমাদের কোশ্চেন ছিল এটাই। তাহলে কোনো মূলধনে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত এত, যা বলেছে শুধু তাই করব। তাহলে বলো, আমরা প্রথমে বলতে পারি যে সরল সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে বলতে পারি আসল পি সমান সমান কত, আমরা জানি না, পি থেকে গেল, আসল পি থেকে গেল, ঠিক আছে। সময় টি সমান সমান 2 বছর বলে দিয়েছে, এটা টাকা রেখে দিই। আর কি, এটা ধরি, এত টাকা ধরি, ঠিক আছে। আর কি, সুদের হার কত আমরা জানি না, সুদের হারটাও আমরা ধরে নিই R%, ওকে, ধরে নিলাম R%। আর কি জানি, সুদ, সরল সুদের ক্ষেত্রে বলেছি, তাহলে সুদটা লিখে দিচ্ছি I সমান সমান 8400, ওকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি I ইকুয়াল টু PTR/100, তাহলে I মানে এত টাকা সমান সমান P জানি না, T 2 বছর, আর R থাকলো বাই 100 থাকলো, এই পাশে চলে গেলে তাহলে পরে এটা আমরা 50, এটা আমরা কাটবো না, ঠিক আছে, এই যেমন আছে তেমন থাক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি PR/50 ইকুয়াল টু, এটা আমি কাটাকাটি করতে পারি, গুণ কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে, এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম, ঠিক আছে। এই মানটা আমি পরে পাতাবো। এবার সেম জিনিস আমি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে করতে পারি তো, ভেবে বলো, নিশ্চয়ই পারি। আবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি সেম জিনিস, আসল তো চেঞ্জ হবে না, আসল তো একই, ধরি সুদের হার চেঞ্জ হবে মোটেও না, সুদের হারটাও একই থাকবে R%, এটাও ধরি, একবার ধরে নিয়েছি, তাহলে এটা আরেকবার, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। সময়টি বলে দেওয়া রয়েছে 2 বছর। আর সুদ বলে দিয়েছে, ঠিক আছে, সুদে আসলই বলেনি, কিন্তু ভেবে দেখবে, কিন্তু সুদে আসলে বলেনি, সুদ বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে সুদ আসল বেরোয়। এবার সুদ আসল থেকে যদি, তাহলে বলো তো, এই সুদ যদি বের করতে হয়, তাহলে পরে আমরা কি সুদ আসল কত, এর থেকে পি আসল বাদ দিতে হবে, তাহলেই তো সুদ বেরোবে, কি তাই তো। এই যে আমার সুদ আসল ছিল, সুদ আসলের থেকে পিটা মানে আসলটা বাদ দিতে হবে, তখনই তো সুদ বেরোবে, মানে বেরোবে, তাই তো, একদম কথা। তাহলে আমরা ঠিক এখান থেকে কিন্তু সুদের কথা ঠিক পেয়ে যাচ্ছি, ওকে। কিন্তু আমরা খাটাবো কোন সূত্র, কিন্তু এইভাবে কিন্তু হবে না, এখানে আমরা সুদ আসলই করি, পরে আমরা চেঞ্জ করে দেব, সুদ আসল এ ইকুয়াল টু কত জানি, হ্যাঁ ভেবে বলো, ইকুয়াল টু কত জানি না, কিন্তু আসল যদি এত হয়, তাহলে পরে সুদ বলে দিয়েছে, তোমার সুদ কত বলে দিয়েছে বইতে, 8,652 টাকা, 8,652 টাকা, ওকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার T, বলতে পারি। তাই এই যে সূত্রটা, এটা কিন্তু সুদ আসল ছিল, কি ছিল, সুদ আসল। এবার বলো, এই সুদ আসল মানে P ইন্টু এটা ছিল, তাহলে এই এর বদলে P প্লাস 8652 সমান এটা P থাকলো, এটা 1 প্লাস আর মানে আমি জানি না, R/100 টু দি পাওয়ার T মানে 2। এবার বলো, এই পিটা ওপাশে নিয়ে যাচ্ছি আমি, 8652 ইকুয়াল টু পি, এটার ফার্স্ট ব্র্যাকেটে আমি কি ভেঙে দিতে পারি তো, নিশ্চয়ই পারি, তাই ভাঙি। তাহলে এই হোল স্কোয়ার আছে কিন্তু, 1 প্লাস মানে 1 স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a মানে আর, বি মানে 100 প্লাস এটার স্কোয়ার, তার মানে R²/1000, হ্যাঁ তাই তো। আর এটা এই পাশে গেলে মাইনাস পি, ওকে, বা 8,652 সমান। এবার বলো তো পি কমন নেওয়া যায় না,
এই যে এই টোটালটার থেকে এটা কমন নিলাম, কমন নিলে এটা কী পড়ে থাকে 1 প্লাস এটা কেটে দিই, এটা কাটবো আর বাই আগে আপাতত থাক, ঠিক আছে, 2r/100 প্লাস আর স্কোয়ার বাই 10,000, এখানে -1, এবার বলো 1 কাটলো, কি কাটলো তো, এইবার হ্যাঁ 2 দিয়ে কেটে দাও 50, এইবার বা একটু নিচে করি, হ্যাঁ ঠিক আছে, জায়গা ছোটো হয়ে যাবে নয়তো, বা 8652 ইকুয়াল টু এই পি থাকলো, ঠিক আছে, এই যে r/50 আর এখানে কত প্লাস আর স্কোয়ার বাই, এই দেখো আগে একটা ছিল না PR/50, পি বাইরে আছে, তাহলে r/50 কমন নিতে পারি দুটোর থেকে, তাহলে আমি নিয়ে নিলাম PR/50 কমন নিয়ে নিলাম, কমন নিতে পারি, বলো এখান থেকে r/50 কমন নিয়ে নিলে এক পরে থাকে প্লাস প্লাস, এখান থেকে আর স্কোয়ার বাই 50 কমন নিয়ে নিয়েছি, তাহলে আর দুটো আরের থেকে একটা আর নিয়ে নিয়েছি, তাহলে একটা আর পরে থাকে, আর এখান থেকে 50 নিয়েছি, তাহলে 50 2 × 100, তার মানে 200 পরে থাকে শুধু, ক্লিয়ার, এটুকু শেষ, বা বলো 8652 সমান সমান এই যে PR/50 মানে কত ছিল 8400 ছিল না, তাহলে 8400 সমান সমান 1 প্লাস r/200, বা এটাই পাশে আসলো 8652/8400 সমান সমান 1 প্লাস r/200, ক্যালকুলেশন, এখন শুধু ক্যালকুলেশন করতে হবে আমাদের, বা এই ওয়ানটাই পাশে চলে আসলো, তাহলে এটাকে আমি পাল্টে দিই, ঠিক আছে, r/200 সমান সমান এটাকে এই পাশে 8652/8400 এই পাশে আসলে -1, বা r/200 সমান সমান এটা করলে পরে 652 বিয়োগ 8400 বাই 8400 এটা, বা r/200 সমান সমান এটা কত হলে ক্যালকুলেশন করলে পরে 252 বাই 8400, বা আর সমান সমান এই 200টাই পাশে চলে গেলে উপরে গুণ হবে 200। এইবার একটা জিনিস তোমাদের দেখাবো, দেখবে এই যে দেখো তো আগের অঙ্কের যে আমরা করেছিলাম এই ক্যালকুলেশনটা 252 গুণ 100, আমি এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, এই দেখো একই আছে না, এখান থেকে মানে 8% বেরিয়ে বেরিয়েছে, 6% বেরিয়েছিল, সেম অঙ্ক, ঠিক আছে, আমরা কনসেপ্ট দিয়ে করেছি, এখন শুধু বড় বড় করে করছি, 2 শূন্য কাটলো, 2 দিয়ে কাটলো কত 42, এখান থেকে 7 দিয়ে কাটি 6 7 42, 7 3 7 21, 6 7 42, 6 দিয়ে কাটি 6 6 36, বা আর সমান সমান 6%, আর সমান সমান 6% বেরিয়ে গেল। এইবার ঠিক আমাদের আসল মানে কত ছিল, এই যে কোথায় ছিল, এই যে PR/100 সমান সমান এটা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি PR/100 সমান সমান 8400, এর টিকাটা ছিল তো, আর আমাদের বেরিয়ে গেছে 6 সমান সমান আর সমান সমান 6%, তাহলে এখান থেকে আমি বাসে ঠিক পাঠাতে পারি P × 6/100 = 8400, বা P = 8400 × 100/6, 6 দিয়ে কাটে 6 1 যা 6, মানে 6 1 6 আর 4 6 24 সমান সমান, এই আমাদের এখানে একটু প্রবলেম হয়ে গেল, কেন বলো তো, এখানে একটু ভুল পাঠিয়েছি, এখানে তো কত ছিল, এটা PR/100 ছিল, এখানে PR/50 ছিল, সরি আমরা 100 লিখেছি, এটা ভুল আছে একটু, ঠিক আছে 50 হবে, তাহলে 50 হলে এটা এই পাশে আসলে 50, ঠিক আছে, এইবার দেখো 614 দুটো জিরো থাকলো, তাহলে 14 5 14 70 আর 3টে জিরো, P = 70,000, তাহলে এই যে একটা উত্তর বড় আর এই যে একটা উত্তর, দেখো এই অঙ্কটা এত বড় ছিল, আমরা জাস্ট কনসেপ্টে ঠিক এতটুকুতে করেছিলাম, ওকে চলো এই পর্যন্তই আছে, বাই টাটা।